হ্যালো বাঙালি, আজকে আমি যাচ্ছি আমার হোস্টেলে সিট ক্যান্সেল করতে। সকাল সকাল কি করেছি, এত কিছু করার সময় ছিল না, তাই আমি এগুলো কিছুই ভিডিও করতে পারিনি। একদম রাস্তায় যাওয়ার ভিডিও কিছু নিয়েছিলাম। সো আমরা যাচ্ছিলাম প্রাইভেট কারে, লাইক বড়লোক। আরে ভাই, আমার অনেক জিনিস ছিল হোস্টেলে, সেগুলো আনতে যাচ্ছিলাম, তাই প্রাইভেট কার ছাড়া বা কোনো গাড়ি ভাড়া ছাড়া একদমই আসা ইম্পসিবল। সকাল সকাল যাচ্ছিলাম, আর গাড়িতে উঠলে আমার হেডফোন ছাড়া তো চলবেই না, আমি একদমই মরে যাব। এমনিতেই আমার এই প্রাইভেট কারে উঠলে এত বমি আসে, মনে হয় একদম মরে যাবো এরকম। তারপরও আমি একদম কামলি অনেক চেষ্টা করেছিলাম কানে হেডফোন দিয়ে গান শুনে। তারপর ভেবেছিলাম দু একটা ক্লিপ নেই সাহস করে। তারপর কয়েকটা অ্যাস্থেটিক ভিউ দেখতে দেখতে আর কয়েকটা ভিডিও নিয়ে নিলাম। রাস্তার ভিউ নতুন কিছুই নাই দেখার মতো। তোমরা যারা যারা গাড়িতে বেরো তারা সবাই এরকম দেখো। সো আমার কাছেও তেমন কিছু হলো না, জাস্ট ভিডিওটাকে একটু বড় করার জন্য এটা নিয়েছি। তো প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে কলেজ কাউন্টারে সব টাকা পয়সা দিয়ে সেগুলো মিটমাট করে তারপরে আমরা হচ্ছে হোস্টেল রুমে যেয়ে তারপরে জিনিসপত্রগুলো গাড়িতে নিব। তো যখন আমি কলেজ কাউন্টারে গেলাম, সো আমি দেখলাম যে আমার 5 মাসের না 4 মাসের জরিমানা হয়েছে। যেখানে আমার টাকা দিতে হয়েছিল মানে 14,600, সেখানে আমার দিতে হয়েছে জরিমানা বাবদ 21,000 টাকা। এইগুলো দিতে যে আমার কত কষ্ট লাগছিল। যাই হোক, এটা আমার বাবার কষ্টের টাকা। আমি অনেকগুলো বকা খেয়েছি, তারপরেও আসলে অনেকদিন যাবতই হোস্টেলে যাওয়া হয়নি নানান রকম প্রবলেমের কারণে। আর যেহেতু আমি সিটটা রেখে দিয়েছিলাম, তাই আমি না থাকলেও আমার টাকাটা তারা রাখবে, এটাই নাকি নিয়ম। সো আমারও কিছু করার ছিল না, কিন্তু তারপরও আমি ভেবেছিলাম যদি একটা অ্যাপ্লিকেশন লিখি, যদি একটু টাকা কমানো যায় তাহলেও তো অনেক সুবিধা। বাট ওই স্যারটা বললো যে না, অ্যাপ্লিকেশন লিখেও কমানো যাবে না, কারণ এটাকে একজন মেয়েকে করেছিল, তাকে নাকি অনেক অপমান করে দিয়েছে। আর যেহেতু আমার বাবার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল, তাই আমাদের খুব দ্রুত চলে আসতে হয়েছিল। তাই আমি তাড়াতাড়ি কাউন্টারের কাজ সেরে দেন ওখান থেকে আমি তাড়াতাড়ি আমার হোস্টেল রুমে চলে যাই, আর ওখান থেকে জিনিসপত্র গোছাতে শুরু করি। আর কয়েকটা সাইন ছিল কাগজপত্র, সেগুলোও করে আসি। এটা আমাদের হোস্টেল, আর এটা হচ্ছে ওয়েটিং রুম, যেখানে হচ্ছে প্যারেন্টসরা বসে থাকে। আর এটা হোস্টেলের সামনের ভিউ, আর এটা হচ্ছে ডাইনিং রুম, যেখানে আমরা প্রতিদিন খাওয়া দাওয়া করতাম। বাড়ি ফেরার ইচ্ছে করছিল ওই দিন, তাই আমি একটু কান্নাকাটি করিনি। সবাই অনেক কান্নাকাটি করে হোস্টেল ছাড়ার সময়। এটা আমার হোস্টেল রুম, একদমই মেস হয়ে আছে, একদমই। এগুলো আমি একদম মানে লাস্ট অক্টোবরে মনে হয় আমি এসেছিলাম, তারপরে এরকম মেস করে চলে গিয়েছিলাম। তাই এই সব কিছু গাড়িতে এখন মানে নিয়ে আমরা চলে যাব। সচরাচর হোস্টেলের ভিতর গাড়ি ঢুকতে দেয় না, বাট ওই দিন আমি মানে আর কি অনেক রিকোয়েস্ট করেছিলাম আমাকে। আর লাস্ট আমার জিনিস অনেক বেশি ছিল, আর এগুলো খালা নিয়ে বাইরে দিতে পারবে না, তাই এগুলো মানে ওইখান থেকেই ভরে তারপরে আমরা চলে আসি। এটা অফ হয়ে যাচ্ছে গাইস, আই ডোন্ট নো আমার কি কান্না করা উচিত নাকি কষ্ট করা উচিত। যাই হোক, অনেক ধুলাবালি পরিষ্কার করেছি, আর রুমটার অনেক ধুলো ছিল না, যার কারণে একদম পুরো, আর গরম তো অনেক ছিল, যার কারণে ঘেমে ঘুমে একদম আমি শেষ। এই যে আমার একটা গিটার, ব্যর্থ প্রচেষ্টা, কখনোই আমি চালাতে পারিনি, শুধু শুধু কিনে রেখে দিয়েছিলাম। 2-1টা গান ধরেছিলাম, বাট ওটা ওরকম ভাবে করতেই পারি নাই, আর হাত আমার পুরো ছিলে গিয়েছিল। তো কি বেশিক্ষণ একটা লাগেনি, আমরা গাড়িতে একদম ডাইরেক্ট বাসায় চলে এসেছিলাম। তারপরে রায়ের সাথে দেখা, রায় আমার জিনিসপত্রগুলো কিছু নিয়ে আমাকে এগিয়ে দিচ্ছিল। কার বিয়ে রাই জানোস না?
তাই নাকি? আমরা যেহেতু খুব সকালে রওনা দিয়েছিলাম তাই তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো গাছে তো অনেক আম হয়েছিল, তাই ভাবলাম যে কাঁচা আমের মাখা খাই, তাই রাইকে নিয়ে এই মিশনে নেমে পড়লাম। তো আমি এরকম খুঁটি দিয়ে ছোটবেলায় আমার খুব ইচ্ছে ছিল, যখন আমি ছোট ছিলাম তখন মনে হতো যে আমি আম পারবো, কিন্তু কখনো পারতে পারতাম না, তাই এখন বড় হয়ে আম পাড়ার সেই শখটা মেটাচ্ছি। প্রথমবার যখন আমি বাঁশ দিয়ে একটা বাড়ি দিয়েছিলাম তখন আমটা ঠিকই পড়েছিল, কিন্তু যখন এই ভিডিওটা শুরু করে রায়ের হাতে দিচ্ছি যে ভিডিওটা কর, তখন আর আম পড়ছিল না। তো যাই হোক, অনেক প্রচেষ্টার পরে একটা আম আসলে পড়েছিল। রায় বললো আরেকটা আম পারতে, তাই আমি আরেকটা আম পারলাম। এবার একটার জায়গায় 3টে আম পড়েছিল। রায় তো দৌড়ে আগে ভাগে আম কুড়ানোর জন্য লাফ দিয়ে চলে যায়। ভালো মতো আমটা পড়েছে, এটা ভিডিও করতে পারিনি। তো যাই হোক, তারপরে আমগুলোকে নিয়ে সবগুলো গুছিয়ে তারপর সেগুলোকে একটা বক্সে নিয়ে সেগুলোকে ধোয়া শুরু করি। আর আমার ক্যামেরাম্যান হিসেবে ছিল রাই, ওকে বলেছিলাম ক্যামেরাটা ধরতে। আর এগুলো তো রামদা গাইস, যারা গ্রামে থাকো বা নর্মালি এগুলো দিয়ে অনেকেই কাজ করো, আমাদের তো করে। সেইটা দিয়ে আমি আম কাটতে শুরু করি। আমগুলো কেটে দেন ওগুলোকে আবার ধুয়ে নেই। তারপরে যে শুকনা মরিচ থাকে সেটার সাথে লবণের সাথে এটাকে মাখাই। এর আগে আমি কখনো শুকনা মরিচ দিয়ে এরকম মাখা খাইনি। তো যাই হোক, কেন জানি মাথায় এরকম উদ্ভট বুদ্ধি এলো, তাই আমি এটা করেছিলাম। কেমন হয়েছে? ভালো। খাও, এটা একটু খাও। খাও না। খাওয়ার পর আমার একটা পার্সেল আসার কথা ছিল, একটা ড্রেস অর্ডার করেছিলাম। সামনেই যেহেতু কিছু বিয়ে টিয়ে আছে, তাই ভাবলাম যে একটু ড্রেস অর্ডার করি। বাট ড্রেসটা যেমন দেখেছিলাম অনলাইনে তেমন তো ছিলই না, উল্টা এমন পোপাট হয়ে গেছিল যেটা দেখে খুবই মন খারাপ হয়েছিল আমার। বেসিক্যালি ড্রেসটা ছিল সুতির আর তার উপরে এমব্রয়ডারি করা ছিল, বাট ওরা যে ছবিতে দেখিয়েছিল সেটা ছিল জর্জেট, যার কারণে খুবই মাথা খারাপ হয়েছিল। তারপর ডেলিভারি বয়কে 150 টাকা দিয়ে আমি দেন পর ড্রেসটা ফেরত পাঠিয়ে দিয়েছিলাম। এই যে গাইস, তোমরাই দেখো, এই যে স্ক্রিনে যে ছবিটা দিয়েছিল আর এই যে হচ্ছে ড্রেসটা। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই বলবো অনলাইন থেকে জামা কাপড় কেনার আগে সাবধান, না হলে আমার মতো এরকম স্ক্যাম হয়ে যাবে তোমাদের সাথে। পার্সেলটার পরে আমি আরেকদিন গিয়েছিলাম, আরেকটা জিনিস অর্ডার দিয়েছিলাম। সেটা তো ভাই দেখে আমার এত খারাপ লেগেছে, আমি ভিডিও করতে পারিনি। আমি জাস্ট নগদে দেখার সাথে সাথে ফেরত দিয়ে দিচ্ছি। আর অনলাইনে জামা কাপড় কিনবো না জীবনেও।